ঢাকা থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত একটি অদ্ভুত উত্তেজনা ছড়িয়ে পড়েছে। রাজনৈতিক অঙ্গনে যা ঘটছে তা দেখে মনে হচ্ছে বাংলাদেশ এমন এক মোড়ে এসে দাঁড়িয়েছে যেখান থেকে ফিরে যাওয়া কোনো রাস্তা নেই। আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনকে ঘিরে যে নাটক মঞ্চস্থ হয়েছে তার কেন্দ্রে রয়েছে একমাত্র ব্যক্তি, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তাকে ঘিরে যে বিতর্ক, প্রশংসা ও জল্পনা চলছে তার সবকিছু মিলিয়ে একটি প্রশ্ন বারবার উঠে আসছে, তিনি কি সত্যি বাংলাদেশের ইতিহাসের এমন এক দৃষ্টান্ত স্থাপন করতে চাচ্ছেন যা আগে কখনো দেখা যায়নি? গত কয়েক সপ্তাহ দেশের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া ঘটনা কাউকে স্বস্তি দিচ্ছে না। বিএনপি সমর্থকরা বিভিন্ন জায়গায় হামলা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। অন্যদিকে জামায়াত ইসলামের কর্মীরা আক্রান্ত হচ্ছেন বলে খবর এসেছে। নারীরাও এই উত্তেজনার শিকার হয়েছেন। নারী প্রার্থী এবং নারী কর্মীদের উপর হামলার ঘটনা ঘটেছে। এসব খবর শুনে মনে হয় দেশ যেন এক অঘোষিত যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। কিন্তু এসব ঘটনার আড়ালে যা ঘটছে তা বুঝতে হলে গভীর নজর দিতে হবে। রাজনৈতিক বিশ্লেষকদের একটি বড় অংশ বলছেন বিএনপি যা করছে তা তাদের দুর্বলতার প্রকাশ। যখন কোনো দুর্বল দল বুঝতে পারে যে সুষ্ঠু নির্বাচনে তাদের জেতার সম্ভাবনা কম, তখন তারা সন্ত্রাস, হামলা ও ভয় দেখানোর মতো পথ বেছে নেয়। গণমানুষের সমর্থন নিয়ে মিশ্রিত দলকে এই ধরনের কোনো উদ্যোগ নেওয়ার দরকার পড়ে না। তারা শান্তিপূর্ণভাবে প্রচারণা চালায় এবং ভোটের দিন জনগণের রায়ের জন্য অপেক্ষা করে। কিন্তু মাঠে যা দেখা যাচ্ছে তা একেবারেই ভিন্ন। ঢাকার 8 আসনে ঘটে যাওয়া নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলার ঘটনায় মির্জা আব্বাসের সমর্থকদের জড়িত থাকার অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন হামলাকারীদের চেহারা দেখে সাধারণ মানুষ আতঙ্কিত হয়েছেন, কারণ তাদের আচরণ কোনো রাজনৈতিক কর্মীর মতো নয়, বরং অপরাধী চক্রের সদস্যদের মতো। এই প্রেক্ষাপটে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। গত কয়েকদিনে তিনি দেশের বিভিন্ন সেনানিবাস পরিদর্শন করেছেন। রাজশাহী সেনানিবাস থেকে শুরু করে অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে তারা সফর চালাচ্ছেন। প্রতিটি স্থানে তিনি একই বার্তা দিয়েছেন: পেশাদারিত্ব, নিরপেক্ষতা, ধৈর্য এবং নাগরিক বান্ধব আচরণ। এই 4টি শব্দ, পেশাদারিত্ব, নিরপেক্ষতা, ধৈর্য, নাগরিক বান্ধব আচরণ, এখন সেনাবাহিনীর জন্য যেন মন্ত্রের মতো হয়ে উঠেছে। তবে প্রশ্ন উঠেছে, শুধু কথার দ্বারা কি সত্যি সুষ্ঠু নির্বাচন সম্ভব? বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস বলছে এখানে সুষ্ঠু নির্বাচন কখনোই সহজ ছিল না। প্রতিটি নির্বাচনে নানা বিতর্ক লেগেই থাকে, কখনো ভোট চুরির অভিযোগ, কখনো প্রশাসনিক পক্ষপাতিত্বের অভিযোগ, আবার কখনো সন্ত্রাসের মাধ্যমে ভোটার তাড়ানোর অভিযোগ। এসব কারণে প্রতিটি নির্বাচনী প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে। কিন্তু এবারের পরিস্থিতি কিছুটা ভিন্ন। বিশ্লেষকরা মনে করেন বড় কারণ হলো সেনাবাহিনীর সক্রিয় ভূমিকা। শুধুমাত্র বেসামরিক প্রশাসন বা পুলিশের উপর নির্ভর করলে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা সম্ভব নয়। সেনাবাহিনীর অংশগ্রহণ এখানে অপরিহার্য। যদি সেনাবাহিনী নিরপেক্ষ থাকে এবং কার্যকরভাবে ভূমিকা রাখে তাহলে সুষ্ঠু নির্বাচন সম্ভব। আর যদি তারা নিরপেক্ষ না থাকে সব প্রস্তুতি বৃথা যাবে। এই প্রেক্ষাপটে ওয়াকারুজ্জামানের প্রতিটি পদক্ষেপ খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তিনি কি করছেন, কার সঙ্গে দেখা করছেন, কোন সিদ্ধান্ত নিচ্ছেন, সবই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। কেউ কেউ তার আলোচনা করছেন, কেউ আবার সমালোচনা করছেন। তবে অনেকে বলছেন এই সমালোচনা জরুরি, কারণ সমালোচনার মাধ্যমে তিনি সতর্ক থাকবেন, ভুল করলে সঙ্গে সঙ্গে তা প্রকাশ পাবে এবং এই চাপ তাকে সঠিক পথে রাখতে সাহায্য করবে। মাঠের পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায় সেনাবাহিনী ইতিমধ্যে কঠোর পদক্ষেপ নিচ্ছে। বিভিন্ন জায়গায় বিএনপির কিছু নেতা ও কর্মীকে গ্রেফতার করা হয়েছে, যারা সন্ত্রাস বা অশান্তির সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে। এই গ্রেফতারগুলো একটি স্পষ্ট বার্তা দিচ্ছে, সন্ত্রাস করে পার পাওয়া যাবে না এবং আইনের চেয়ে কেউ উপরে নয়। তবে এক গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকেই যায়, সেনাবাহিনী তো সব জায়গায় থাকতে পারবে না, তাদের সংখ্যা সীমিত। এই সীমাবদ্ধতা কিভাবে কাটিয়ে ওঠা সম্ভব? জানা গেছে সেনাবাহিনী এক সুসংহত কৌশল হাতে নিয়েছে। ভোটের দিনকে কেন্দ্র করে সমস্ত শক্তি কেন্দ্রীভূত করা হবে। সেদিন এমন মোতায়েন থাকবে যেন কোনো অনিয়ম বা সন্ত্রাসের সুযোগ না থাকে। এখন যে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে তা নিয়ন্ত্রণে আনা হচ্ছে, কিন্তু প্রকৃত পরীক্ষা হবে 12 ফেব্রুয়ারি। এ প্রসঙ্গে সাম্প্রতিক ছাত্র সংসদ নির্বাচনগুলোর উদাহরণ টানা যায়। বিশ্ববিদ্যালয়গুলোতে প্রশাসনের বেশিরভাগ লোক বিএনপি সমর্থন বলে জানা গেছে। তারপরও কিছু বিতর্কের মধ্যে দিয়ে নির্বাচন সম্পন্ন হয়েছে। এই শিক্ষা থেকে বোঝা যায় কেন্দ্রীভূত ও পরিকল্পিত পদক্ষেপ ছাড়া সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা সম্ভব নয়। বাংলাদেশ এই চরম উত্তেজনার মুহূর্তে সেনাবাহিনীর ভূমিকা, তাদের পদক্ষেপ এবং মাঠের পরিস্থিতি সবকিছু মিলিয়ে নির্বাচনের চূড়ান্ত ফলাফলের উপর বড় প্রভাব ফেলবে। এখন দেশের জনগণ ও রাজনৈতিক দলগুলো তাকিয়ে আছে ওয়াকারুজ্জামানের পদক্ষেপের দিকে, যা 12 ফেব্রুয়ারি নির্বাচনের সুষ্ঠুতা ও দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নির্ধারণ করবে। ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদে যারা আছেন তারা সত্ত্বেও ছাত্র সংসদ নির্বাচন সুষ্ঠু
স্পষ্ট করতে পেরেছেন, কারণ তারা জানতেন যদি ভুল করে ফেলেন তার পরিণতি কি ভয়াবহ হতে পারে। চাকরি হারানো, সম্মান নষ্ট হওয়া এবং ছাত্রদের দ্বারা ক্যাম্পাস থেকে তাড়িয়ে দেওয়া, এই ভয় তাদের সঠিক পথে রেখেছে। একই নীতি জাতীয় নির্বাচনের ক্ষেত্রেও প্রযোজ্য। যদি প্রশাসনের কেউ পক্ষপাতিত্ব করে বা নির্বাচন কমিশনের কোনো কর্মকর্তা অনিয়মে জড়ায়, তার পরিণতি হবে ভয়াবহ। এখন আর আগের মতো দিন নেই। মানুষ সচেতন, সামাজিক যোগাযোগ মাধ্যমে সব ঘটনা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে, কেউ লুকিয়ে কিছু করতে পারবে না। এদিকে জামায়াত ইসলামের অবস্থানও কৌশলগত। বিভিন্ন জায়গায় তাদের উপর হামলা হচ্ছে, কিন্তু তারা পাল্টা আক্রমণে যায়নি। তারা ধৈর্য ধরছে, কারণ তারা জানে এখন শক্তি ক্ষয় করার সময় নয়, আসল খেলা হবে ভোটের দিন। সেদিন যদি কেউ একটি ভোটও কৌশলে ঘুরিয়ে দিতে চেষ্টা করে, তারা তার জবাব দেবে। বিশ্লেষকদের মতে এই কৌশল এখন বুদ্ধিমানের মতো মনে হচ্ছে, কারণ মারামারিতে জড়ালে তারা শুধু ক্ষতিগ্রস্ত হবে, মামলা, হামলা, গ্রেফতার এবং নির্বাচনে বাদ পড়ার ঝুঁকিও বাড়বে। নারী ভোটারদের বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। বিএনপি সমর্থকরা যেভাবে নারী প্রার্থী ও নারী কর্মীদের উপর হামলা চালাচ্ছে, তা সাধারণ নারীদের ক্ষেত্রে ক্ষোভ সৃষ্টি করছে। একজন রাজনৈতিক বিশ্লেষক বলেছেন, এই হামলাগুলো বিএনপির জন্য আত্মঘাতী হতে পারে। নারীরা এখন বুঝতে পারছে কে তাদের সম্মান করে এবং কে করে না। ভোটের দিন তারা এই পরিস্থিতি প্রতিফলন দেখবে। 12 ফেব্রুয়ারিকে ঘিরে একটি নারী ভোটার জাগরণও হতে পারে। সন্ত্রাস এবং নারীদের উপর আক্রমণের বিরুদ্ধে যারা এই ধরনের হামলা চালাচ্ছে, তাদের বিরুদ্ধে ভোটের মধ্যে শক্ত প্রতিফলন দেখা যেতে পারে। এটি যে দলের পক্ষে যাবে, তারা বড় লাভবান হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের ভূমিকা নিয়েও আলোচনা হচ্ছে। তারা সর্বোচ্চ চেষ্টা করছে পরিস্থিতি স্বাভাবিক রাখতে, কিন্তু শুধুমাত্র বেসামরিক প্রশাসনের পক্ষে এটা করা কঠিন। এজন্য সেনাবাহিনীর সাথে সমন্বয় অপরিহার্য। নির্বাচন কমিশনকেও ঘিরে উঠেছে প্রশ্ন। কেউ কেউ বলছেন কমিশনের কিছু সদস্য দলের প্রতি পক্ষপাতিত্ব করেন। এমনকি একজন কমিশনার আগে কোনো নির্দিষ্ট দল থেকে নমিনেশন চেয়েছিলেন, কিন্তু পাননি। এখন তিনি কমিশনে থাকায় প্রশ্ন উঠছে, কে সত্যি সত্যি নিরপেক্ষভাবে কাজ করবেন। এই ধরনের তথ্য মানুষকে সন্দিহান করছে, কিন্তু বিশ্লেষকরা বলছেন যে এসব এখন আর কাজে আসবে না, কারণ পরিস্থিতি এমন হয়েছে যে কেউ পক্ষপাতিত্ব করলে তার পরিণতি হবে ভয়াবহ। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এই বাস্তবতা সবাইকে বুঝিয়ে দিয়েছেন। তিনি স্পষ্ট করেছেন, সেনাবাহিনীর কোনো দল নেই, তাদের একমাত্র পক্ষ হলো বাংলাদেশ। তারা দেশের স্বার্থে কাজ করবে, কোনো বিশেষ দল বা ব্যক্তির স্বার্থে নয়। এই বার্তা অনেকের মনে আশা জাগিয়েছে। তবে সবকিছু এত সহজ নয়, এখনো অনেক চ্যালেঞ্জ রয়েছে। ভোটের দিন কি হবে তা কেউ নিশ্চিতভাবে বলতে পারছেন না, কিন্তু একটি বিষয় স্পষ্ট হয়ে উঠেছে, বাংলাদেশ একটা নতুন পথে হাঁটছে। বাংলাদেশ একটা নতুন পথে হাঁটছে। এখানে আর কেউ ভোট চুরি করে ক্ষমতায় আসতে পারবেন না। জনগণের সমর্থন ছাড়া কেউ ক্ষমতায় বসতে পারবে না। এই ধারণা সব রাজনৈতিক দলের মধ্যে ঢুকে যাচ্ছে। যদি 12 ফেব্রুয়ারি নির্বাচন সত্যি সুষ্ঠু হয়, তাহলে এটি বাংলাদেশের ইতিহাসে একটি মাইল ফলক হয়ে দাঁড়াবে। মানুষ মনে রাখবে এই নির্বাচন কাদের হাত দিয়ে সম্ভব হয়েছিল। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এর নাম ইতিহাসের পাতায় লেখা থাকবে। তার এই ভূমিকা ভবিষ্যতে সেনাপ্রধানদের জন্য উদাহরণ হয়ে থাকবে। এখন শুধু অপেক্ষা 12 ফেব্রুয়ারি আসতে আর বেশি দিন নেই। সেদিন কি হবে তা দেখার জন্য পুরো দেশ অপেক্ষা করছে। সবার চোখ নির্বাচনী মাঠে। সবার মনে একটাই প্রশ্ন, এবার কি সত্যি সুষ্ঠু নির্বাচন হবে, নাকি আবার পুরনো গল্পে পুনরাবৃত্তি হবে? উত্তর জানতে কিছুদিন অপেক্ষা করতে হবে। তবে এই নিয়ে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিন। আর মনে করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।